পদকটি আপনারা জানেন, সৃজন সহ সুস্মিতা ভবন যারা আছেন, আমার সামনে যারা আছেন, আমি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই। খানিকটা দেরি হয়ে গেল, মানে ঠিক এরকম যাবে কখনো বলি 40 মিনিট বইমেলা থেকে আসতে গিয়ে। সৃজন আছে, কল্ল তো খুবই বিস্তারিতভাবে বলেছে, আমি যতটুকু বুঝলাম। সৃজন আছে, কম বয়স, ওদেরই আজকাল ঠিকঠাক বলা উচিত। আমরা বলে বেশি সময় নষ্ট করা না, এখন সময় নয়। সৃজনই বাকিটা বলব, আর খুব বেশিক্ষণ চালানো হয়তো উচিত হবে না। আমি একদম 2-3টে কথা বলে তারপর সৃজনের জন্য আপনাদের অপেক্ষা করেন, ভালো হবে। আজকের দিনটা আমরা বিশেষ তাৎপর্য আমরা সবাই জানি। 30শে জানুয়ারি 48 সাল গান্ধী হত্যা, এবং তার আগেও 44 সালে গান্ধী হত্যার জন্য অ্যাটেম্প্ট হয়েছিল। সেখানে গডসেলের যে বন্দোবস্ত, খুন করা অথবা আগে খুনের প্রচেষ্টা করা, সেবার ছোড়া হাতে খুন করতে গেছিল, বাকিরা ঝাঁপিয়ে পড়ে আটকে দিয়েছিল। তো তারপর গান্ধীজি বলেছিলেন শাস্তি দেওয়ার কোনো দরকার নেই, ওকে আমার সঙ্গে 7 দিন রাখা হোক, আমি ওকে চেনার চেষ্টা করব, ও আমাকে চেনার চেষ্টা করবে। কেন এই দিনে এটা কি মানে হবে? রাজি হয়নি 7 দিন থাকতে, অসম্মত হয়, ছেড়ে দেয়। বিশেষ করে সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিয়ে চলে। খানিকটা দক্ষিণ আফ্রিকাতেও সেই মনোভাবেই মহাত্মা গান্ধী কাজ করেছে। তার অনেক মত পথ, সবাই আমরা কখনো কোনো ব্যাপারে একমত হই, সবাই জানা। কিন্তু গান্ধী একটা অনন্য রাজনৈতিক চরিত্র, নিয়ে তো কোনো সন্দেহ নেই। দক্ষিণ আফ্রিকাতে গিয়েও তিনি প্র্যাকটিস করেছেন কার্যত বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে লড়াই, এবং সেখান থেকে তার রাজনীতির মাটিকে শক্ত করেছেন। সেই এক্সপেরিয়েন্স এবং মনোভাব নিয়ে ভারতবর্ষে অসহযোগ আন্দোলন, একটু নরমপন্থী মনোভাবে চলা, একটু ঢিমেতালের মনোভাবে চলা, যখন পূর্ণ স্বাধীনতার কথাটা আসছে, বিশেষ করে 1921 সালে মহাত্মা গান্ধীরা রাজি হন। এই চলতে চলতে যখন 1928 সালে কলকাতার পাঁচশাখাস অধিবেশন, নেতাজি সুভাষ বোস জিওসিএনসি স্বেচ্ছাসেবক বাহিনীর মাথা, তার দক্ষিণস্থ বঙ্কিম মুখার্জি একসময় পরে বজবজের এমএলএ ছিলেন, বিখ্যাত কমিউনিস্ট নেতা। এবং যখন অধিবেশনে নেতাজি সুভাষ বোস পূর্ণ স্বাধীনতার প্রস্তাব দিলেন, তখন তার সঙ্গে পিসি যোশী সহ বঙ্কিম মুখার্জি যারা কমিউনিস্ট, তারা, জওয়াহরলাল নেহরু একটু থতমত খাচ্ছেন, পূর্ণ স্বাধীনতার পক্ষে দাঁড়াবো না ডমিনেন্ট স্ট্যাটাসের পক্ষে দাঁড়াবো। নেতাজির প্রস্তাব বানচাল হয়ে গেল। প্রায় 50,000 মানুষের ভিড় কি হাজির হয়ে গেল অধিবেশনের পক্ষে, যে আমরা পূর্ণ স্বাধীনতা চাই, আপনাদের কথা দিতে হবে। মতিলাল নেহরু এসে জনসমক্ষে বললেন, আমাদের সময় দিন 1 বছর, ইতিমধ্যে আমরা বিবেচনা করি, আগামী বছর আমরা সিদ্ধান্ত নেব। 1929 সালে 28 সালে নেতাজি রিজেক্টেড হলো, তারা এই কমিউনিস্টরা রিজেক্টেড হলো। 1929 সালে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করলো কম। অথবা একই রকম ভাবে ভারতবর্ষের স্বাধীনতার পর আমরা কোন ধরনের দেশ চাই, কোন ধরনের মনোভাব চাই। স্বাধীনতা মানে একটা কেবলমাত্র সাদা চামড়ার বিরুদ্ধে লড়াই না, স্বাধীনতা মানে শ্রমিক, কৃষক, মজুর সবাইকে নিয়ে পথ চলা। তার আগে পর্যন্ত কংগ্রেসের, তৎকালীন কংগ্রেসের মঞ্চ, তাদের মনোভাবের মধ্যে ছিল মার্চেন্ডাইজ, জমিনদার, ল্যান্ডলর্ড ইত্যাদি ইত্যাদি। এরাই হচ্ছে তার মূল ভিত্তি। 1930 সালে কমিউনিস্টরা প্রথম ড্রাফট প্ল্যাটফর্ম অফ অ্যাকশন প্রকাশ করল, কি চাই আমরা, কি করব আমরা, এবং তার প্রভাব কংগ্রেসের উপরে পড়ল। 1931 সালে প্রথম কংগ্রেস যে প্রস্তাব গ্রহণ করলো, তাতে এই শ্রমিক, কৃষক, মজুর, সমবায়
গণতন্ত্রের বিকাশ, এই কথাগুলো সামনে এসে গেছে। ফলে ভারতবর্ষের রাজনীতিতে চলতে চলতেই পথ এগিয়েছে। এবং কি হবে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর? ভারতবর্ষের চেহারা স্বাধীন, সার্বভৌম, সাধারণতন্ত্র, গণতান্ত্রিক, এই মনোভাব আমাদের ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ, এই মনোভাবে আমাদের ভারতবর্ষ। এই মূল কংগ্রেসের প্রস্তাবনাকে আমরা গ্রহণ করে নিলাম। শুধু আমরা বললাম যে আমরা এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করতে চাই, গণতন্ত্র মানে ব্যক্তির অধিকার, আর ব্যক্তির অধিকার কখনো স্পষ্ট হতে পারে না তার অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া। অর্থনৈতিক ক্ষেত্রে এই মুক্তি সমাজতন্ত্রকে সঙ্গে যুক্ত করা হোক। সেটা স্বাভাবিকভাবেই কংগ্রেস হয়তো তখন মানেনি, মানবার হয়তো তাদের দিক থেকে কথাও না, কিন্তু মূল চিন্তাটা একই রকম, স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ। আমরা তার সঙ্গে আগে জিনিস যোগ করতে চেয়েছিলাম, বেশ, ওটাই হোক। এই দুটো মূল স্রোত, তার সঙ্গে বিপ্লববাদী তারা নানান রকম ভাবে পরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আমরা জানি। গণেশ ঘোষ বিপ্লববাদী আন্দোলনের নেতা, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ। গণেশ ঘোষ দক্ষিণ কলকাতার পার্টির আমাদের সাংসদ ছিলেন, শুধু এইটুকুই না, জীবনের শেষ দিন পর্যন্ত কমিউনিস্ট মত নিয়েছেন। কিংবা সুবোধ রায়, নাম জানেন সবাই, মেদিনীপুরের সুকুমার সেনগুপ্ত, হরেকৃষ্ণ কোঙার, নিরঞ্জন রায়, নিরঞ্জন সেনগুপ্ত, এইসব চলতে চলতে এরা রাজনীতির একটা মনোভাবে গেছেন। আবার কেউ কেউ হয়তো আমাদের রাজনীতিতে আসেননি। ফলে মূল দুটো সব থেকে গেল বিপ্লববাদীরা ছাড়া জাতীয় মুক্তি আন্দোলন, সংগঠিত গণ আন্দোলন, লেড বাই কংগ্রেস, লেড বাই কমিউনিস্ট। এর বাইরে আজকে একটা মনোভাব, বিশেষ করে 25 সালে যখন আরএসএস জন্ম নিচ্ছে, আমার ধারণা কল্লোল এখানে বলেছে, গোলওয়ালকার বাঞ্চ অফ থটস। সবাই জানতেন হিন্দু মানে একটা ধর্ম, একটা ধর্মের মনোভাব। উনি নিয়ে আসেন হিন্দুত্ব এবং বললেন যে পলিটিক্যাল প্রজেক্ট। হিন্দু আর হিন্দুত্ব এক জিনিস নয়। হিন্দু মতভাব, হিন্দু মনোভাব, হিন্দু মতামত বুঝতে গেলে সহজ পন্থা আমরা এদিক ওদিক ঘুরবো কেন? কোথায় অমিত শাহ, কোথায় নরেন্দ্র মোদী, কোথায় গডসে, কেন খুঁজতে যাব? চোখের সামনে বিবেকানন্দ আছেন। সবাইকে সঙ্গে নিয়ে পথ চালার স্লোগান, ফুটবল খেলাটা বেশি জরুরি বলে মনোভাব, ইত্যাদি ইত্যাদি। সেটা নয়। হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট। আমরা চাই হিন্দু রাষ্ট্র, অথবা কাউকে একটা বিরোধিতা করা, ব্রিটিশের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই না, কাউকে একটা শত্রু করে তার বিরুদ্ধে একটা আমাদের মনোভাব। এবং যখনই আরএসএস জন্ম নিয়েছে এবং তারপর গিয়েছে, আরএসএস এর তৎকালীন সময়কার নেতারা জার্মানিতে গেছেন, ইতালিতে গেছেন। জার্মানি এবং ইতালির মতাদর্শকে তারা গ্রহণ করেছেন, হুইচ ইজ এ ফ্যাসিস্টিক ওয়ান, কোনো সন্দেহ নেই। ওখানে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দাও, যে কারণে আরএসএস এর মনোভাবে প্রথম থেকে তার বিরুদ্ধে কমিউনিস্টরা, মুসলমানরা এবং খ্রিস্টান। এবং এটা যে একটা দেশের অগ্রগতির পথে ঠিক হতে পারে না, এটা কে বোঝাবে? মুসলিম লীগ এবং আরএসএস দুজনেই এক ব্যাপারে একমত, দ্বিজাতি তত্ত্ব। মুসলিম লীগও বলছে হ্যাঁ দ্বিজাতি তত্ত্ব, সাভারকাররাও বলছে দ্বিজাতি তত্ত্ব। এবং এই সময়ে স্বাধীনতার এই পর্বে যখন ব্রিটিশ বিরোধী সংগ্রামে কার্যত মুসলিম লীগকে পাওয়া যাচ্ছে না মুসলিম লীগ হিসেবে, যখন বিজেপি আরএসএস কে পাওয়া যাচ্ছে না আরএসএস হিসেবে, কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, ওরা কম্প্রোমাইজ অ্যান্ড কম্প্রোমাইজ অ্যান্ড কম্প্রোমাইজ, সেই রকম সময়ে এই প্রথম দ্বিজাতি তত্ত্বের কথা তিনি বলেছিলেন। ইতিহাসে বলা হয় এমন ভাবে যেন প্রথম দিন না, 1940 না, তা না, 1937 সাল হিন্দু মহাসভার সম্মেলন উদ্বোধন করতে গিয়ে সাভারকার এই তত্ত্বটা নামালেন এবং তাকে মেনে নিলেন মুসলিম লীগ। ফলে যখন মনোভাবটা হচ্ছে স্বাধীনতার পর ভারতবর্ষ মানে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সাধারণতন্ত্র। আমরা আরেকটু বাড়তি বলেছি ভিন্ন কথা। তখন আরএসএস এর চিন্তাটা হচ্ছে দুটো জাতিতে ভাগ হয়ে যায়, ধর্মের নাম করে জাতি, যেটা বাস্তবে ঠিক নয়।
ওদের সবাই জানেন জিন্নাহ ব্যক্তি জীবনে যথেষ্ট পরিমাণে ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। ফলে ধর্মনিরপেক্ষতা অথবা তার কোশ্চেন নয়, তিনি কখনো নামাজ পড়েননি জিন্নাহ। এরই এখন বহু বই বেরোচ্ছে, বহু চর্চা হচ্ছে। তো এবারেও বই মেলায় দেখলাম আরেকটা নতুন বই বেরিয়েছে, আগে অন্য ভার্সন ছিল, ভার্সন চেঞ্জ করেছে, গান্ধী বনাম জিন্নাহ। আমি জানি না, সবই নিলাম, আমি এখনো পড়িনি। এরকম অনেক কিছু আপনারই তখন তো লিখলে যে বইটা নিয়ে RSS এর মধ্যে নানান বিরোধ হলো জিন্নাহকে। যাই হোক, সেটা ভিন্ন কথা, তার মধ্যে আমি যাচ্ছি না। তবে পলিটিক্যাল প্রজেক্ট, আমি ধর্মমত মানি কি মানি না, আমি নামাজ পড়ি কি পড়ি না, আমি ধর্মনিরপেক্ষতার রীতি লাক্সায়তের মতন করে চলি কি চলি না, কিন্তু সেভাবেই চলতে। আমার কাছে মুসলিম রাষ্ট্র একটা পলিটিক্যাল প্রজেক্ট, আমার কাছে হিন্দু রাষ্ট্র একটা পলিটিক্যাল প্রজেক্ট। স্বাধীনতার সময় যখন এই তর্ক বিতর্ক হচ্ছে, তিনটে জিনিস আমার কথাটা বেড়ে যাচ্ছে হয়তো, তিনটে খুব নির্দিষ্ট মনোভাব দিল্লির সরকার গ্রহণ করলেন, আমরা তাকে সাধুবাদ জানাই। এক, ভারত হবে জোট নিরপেক্ষ, আমরা সাধুবাদ জানাই। আমরা চাই ভারত সমাজতন্ত্রের পক্ষে থাকুক, কিন্তু আমরা চাইলেও সেটা হবে না বেশ জোট নিরপেক্ষ। আমরা চাই প্ল্যান ইকোনমি, আমরা চাইলেও সেটা হবে না বেশ আপাতত মিক্সড ইকোনমি, মিশ্র অর্থনীতি, জওয়াহরলাল নেহরুরা বলছেন। আমরা সাধুবাদ জানাই। আমরা প্রতিগুলোকে বললাম, নিগেট করলাম। তৎকালীন সময়ের কমিউনিস্টরা সংখ্যা তখনও কম, কিন্তু মর্যাদা অনেক বেশি। এবং তার সঙ্গে সঙ্গে গান্ধীজি যে কথাটা বললেন সবাই মেনে নিল, গোটা দুনিয়া তখন সেই আলোচনা হচ্ছে যে গণতন্ত্র তাকে এগিয়ে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমি যদি ধর্মনির্ভর রাষ্ট্র হই, তাহলে গণতন্ত্র সেখানে খাটে না। তাহলে কেউ তো প্রথম শ্রেণী, কেউ তো দ্বিতীয় শ্রেণী হয়ে গেল, গণতন্ত্র কাটবে কোথায়? আধুনিকতার জন্য পূর্ব শর্ত হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের পূর্ব শর্ত হিসেবে ধর্মনিরপেক্ষতার কোনো বিকল্প নেই। আধুনিক ভারত গড়ে তুলতে হবে, অর্থাৎ ধর্মনিরপেক্ষতাই হবে আমাদের নীতি, হিন্দু রাষ্ট্র নয়। জওয়াহরলাল নেহরু যেমন বললেন, একই কথা আমরাও মনে করলাম। এই নীতির পথে মহাত্মা গান্ধীরাও থেকে গেলেন না, বরাবরই থেকে গেলেন। ধরুন, যখন স্বাধীনতার নাম করে দেশ ভাগ হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। বাংলা ভাগ হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। আমাদের প্রস্তাব কি ছিল? ঐক্যবদ্ধ ভারতবর্ষে, ঐক্যবদ্ধ বাংলা। এবং ইতিহাসে অনেক সময় ভুল আমাদের বিরুদ্ধে বলা হয়। ওই সময়কার যদি কেউ দেখে থাকেন, পিসি যোশী আমাদের দেশের সারা ভারতের সম্পাদক, ভবানী সেন আমাদের রাজ্যের বাংলার, অবিভক্ত বাংলার সম্পাদক, এপার ওপর মিলিয়ে তখন একটা বাংলা। 1948 সালে সব ভাগ হয়েছে। 48 সাল পর্যন্ত বাংলার একটা কমিউনিস্ট পার্টি। পিসি যোশী এবং ভবানী সেন মিলিয়ে বই লিখে ফেললেন বঙ্গভঙ্গ এবং পাকিস্তান। তাদের ছত্রে ছত্রে বললেন যে এত শক্তিশালী বাঙালি জাতি, তার ভিত, তার অর্থনীতি, তার শিক্ষা, তার সংস্কৃতি, এসব বুদ্ধযুদ্ধ চর্চা করে যথেষ্ট, সৃজনরাও যথেষ্ট চর্চা করে। আপনারাও এখানে যারা আছেন আমার থেকে কম জানেন না। লিখলেন যে বাঙালি জাতিকে যদি ভেঙে দেওয়া হয়, দুটো ভাগ করে দেওয়া হয়, বাংলা যদি দুটো ভাগ হয়ে যায়, বাঙালি জাতি দ্বিখণ্ডিত হবে। যদি বাঙালি জাতি দ্বিখণ্ডিত হয়, তাহলে বাংলার অর্থনীতিতে সর্বনাশ ঘটবে, বাংলার ভাষা, বাংলার সংস্কৃতি বিবর্ণ হয়ে যাবে, বাঙালি জাতির অস্তিত্ব তাতে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হবে। নো অ্যান্ড নো ফ্যাক্টর। কিন্তু কিছু করার নেই। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারত ভাগ না হলেও বাংলা ভাগ করতে হবে, ইত্যাদি ইত্যাদি চলছে। এই বাংলায় তখন শরৎ বসু এবং আবুল হাসিম, শরৎ বসু কংগ্রেসের নেতা, আবুল হাসিম তখন মুসলিম লীগের নেতা, বর্ধমানে থাকতেন। সম্ভবত ওনার ছেলে মদন নাম জানেন, খুব বিখ্যাত বুদ্ধিজীবী বাংলাদেশে। এরা সহ কংগ্রেস, মুসলিম লীগ, তারাও একমত যে না, বাংলাকে ভাগ করা যাবে না। তারা এই প্রজেক্ট দিলেন, আলাপ আলোচনা করলেন, গান্ধীজির কাছে
গান্ধী শুধু একমত হলেন, না বাংলাকে ভাগ করতে দেওয়া যাবে না, একমত হলেন। দুটো মহল তার বিরোধিতা করল। একটা তো হিন্দু মহাসভার নেতৃত্বে শ্যামাপ্রসাদ মুখার্জি, তার বাইরে দুটো মহল। একটা মহল হচ্ছে তৎকালীন সময়ে বিড়লার নেতৃত্বে, বিড়লা মেইন সেন্টার ছিল কলকাতা, বিড়লা হাউস মহাত্মা গান্ধীদের খুবই পছন্দের জায়গা। বিড়লা এবং তার ইস্পাহানি সহ তার বন্ধুরা বারে বারে খুঁজে মারতে শুরু করলেন গান্ধীজিকে, আপনি একমত হবেন না আমাদের সঙ্গে, ভাগ করতে হবে, একমত হবেন না। গান্ধীজির নিজের মত, শরৎ বসু আবুল হাসেনদের সঙ্গে সহমত, আমাদের সঙ্গে সহমত, উনি চুপ করে থাকেন। শরৎ বসুর পরে আবার দেখা করতে গেলেন, নির্মল বসুর লেখাতে পাওয়া যায়, তখন শরৎ বসু বিমর্ষ হয়ে বলছেন, আমার মনে হয় কিছু করার থাকবে না। কংগ্রেস একটা ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিচ্ছে, মানে বিল্লারাও তো করে চলে এসছে, আর কংগ্রেস ওয়ার্কিং কমিটি তখন সিদ্ধান্ত কার্যত প্রায় এরকম নিয়ে ফেলেছে যে ভাগো। এবং তখনকার কংগ্রেস ওয়ার্কিং কমিটির মধ্যে এই হিন্দু রাষ্ট্রবাদী মনোভাবের অনেকেই ছিলেন। অর্থাৎ ভাগের সিদ্ধান্ত কংগ্রেস ওয়ার্কিং কমিটি, মানে গোটা দেশের জাতীয় স্তরের কংগ্রেস, জাতীয় স্তরের আরএসএস, রাজ্য জাতীয় সব মিলিয়ে জাতীয় স্তরের মুসলিম লীগ, কিন্তু বাংলার কংগ্রেস, বাংলার মুসলিম লীগ এবং গোটা ভারতবর্ষের কমিউনিস্টরা তারা গ্রহণ করতে চাননি। তারা বলেছিলেন আধুনিকতার জন্য ধর্ম কখনো ভিত্তি হতে পারে না, এবং সেটা তো পরে প্রমাণ হয়ে গেল। ওই বাংলাদেশ পাকিস্তানি সৈন্য শাসনের বিরুদ্ধে লড়াই করে ভাষার ভিত্তিতে দেশ গঠন করেছে, ধর্মের ভিত্তিতে দেশকে ভরসা করতে চাই। কিন্তু কেন ধর্মনিরপেক্ষ মনোভাব দিচ্ছেন মহাত্মা গান্ধী, অতএব তিনি আমাদের শত্রু? এটা হঠাৎ করে কোনো একজন আরএসএস ভক্তে মাথায় গন্ডগোল হয়ে গেছিল, তিনি পাগলামি করেছেন, গুন্ডামি করেছেন, তার না, পলিটিক্যাল প্রজেক্ট। খুন করে একটা আদর্শকে ধ্বংস করা যায় না, এটা ঠিক। যদিও গান্ধীজি সেই সময় মৃত্যু না হলে কংগ্রেসেরও বিপদ ছিল, আমি তার মধ্যে যাচ্ছি না। তৎকালীন সময় কংগ্রেস তারও বিপদ ছিল, উনি কংগ্রেস দলটাকে ভেঙে দিতে বলেছিলেন, ভিন্ন কথা। এবং এই খুনটা করা হলো কার্যত চাপিয়ে দেবার জন্য। হিন্দু রাষ্ট্র চাপিয়ে দিতে পারছে না, সেই হতাশা থেকে খুন। এবং এটা সর্দার বল্লভ ভাই প্যাটেলের চিঠিতে আপনি পাবেন, আরএসএস কে ব্যান করে দেওয়ার মধ্যে পাবেন। আরএসএস পরে আবার আরএসএস পুছরেখা দিতে অভ্যস্ত, পুছরেখা দিল, আপনারা সাংস্কৃতিক সংগঠন, এক বছর পরে তারা আবার ছাড়া পেল। যদি সেই ছাড়া পাওয়াটা সঠিক হয়েছে বলে অনেকেই মনে করেন না, আমিও মনে করি। গান্ধী হত্যায় আমাদের কি ক্ষতি হল বাকিটা স্বীকার করবে। আমি শুধু বলবো 47 সালের স্বাধীনতা, আগস্ট 5 মাসের মধ্যে খুন হয়ে যাচ্ছেন মহাত্মা গান্ধী, যিনি সেই সময় স্বাধীন ভারতবর্ষ চলবার জন্য তার কতগুলো নিজস্ব ভাবনা ছিল, এবং যে ভাবনার সঙ্গে কংগ্রেসের ভাবনা পুরোটা মিল ছিল। যে পতাকা আমরা গ্রহণ করলাম, যে সংবিধান আমরা গ্রহণ করলাম, যে জাতীয় সংবিধান আমরা গ্রহণ করলাম, আরএসএস তা গ্রহণ করেনি, মানেনি। অনেকে বলেন কমিউনিস্টরা তো আমাদের জাতীয় পতাকাকে মর্যাদা দেয়নি, ভুল ভুল। 47 সালের 15ই আগস্ট জেলে বসে দেশের পতাকা, স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন এমনকি গোপালন, কে গোপালন, কেরালা ফরিদপুরে মেম্বার ছিলেন, সংসদে কমিউনিস্টের নেতা ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে, আমি উদাহরণ বাড়াচ্ছিলাম। কিন্তু সংবিধান সভায় যখন আলাপ আলোচনা হয়, তখন অনেক আলাপ আলোচনা করে বি.আর. আম্বেদকর, তিনি তার মুখ্য রচয়িতা, সব মিলিয়ে ঠিক করলেন আমাদের সংবিধান কি বলছে তার দুটো বাক্য আমি আপনাদের সাথে করে করিয়ে দেব। কার সংবিধান? রাজা রাজাদের না, জমিদারদের না, নির্বাচিত এমপিদের না, এমএলএদের না, নেতাদের না,
বাট উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা